নমস্কার, আমি চৈতালি আর আপনারা শুনছেন আলোর গল্পের আসর। আলোর গল্পের আসরে আজকে আমি পাঠ করব চীনের লোককাহিনী 7 বোন। দুনিয়ার যত সব দেশ আছে, চীন হলো আয়তনের দিক থেকে তাদের মধ্যে অন্যতম বড় দেশ। আবার সবচেয়ে বেশি লোক বাস করে এই দেশেই। চীন দেশের লোককাহিনীগুলো খুব সুন্দর। এ দেশে রয়েছে নানা ক্ষুদ্র ক্ষুদ্র জাতি। প্রায় সব জাতিরই রয়েছে নানা রকম লোককাহিনী। এখানে তোমরা এখন জানবে চীনের মিয়াও জাতির লোককাহিনী। সবসময় আকাশে চাঁদ ওঠে। হঠাৎ একদিন চাঁদ উঠল না। অনেক দিন আগের ঘটনা এটি। অথচ সে রাতে আকাশ ভরা তারা ঝিকঝিক করছিল। আহার জোগাড় করতে 7টা নেকড়ে বাঘকে নিজেদের আকার বদলে 7 জন যুবকের রূপ ধরে পাহাড়ের নিচে নেমে যেতে দেখা গেল। অল্প দূরেই একটা বাড়িতে থাকতো 7টা কুমারী মেয়ে। তারা প্রায় সারা দিনই ঘরে বসে সুতো কাটত। তাদের বাড়ির দরজায় একটা ফুটো দিয়ে 7টা নেকড়ে 7টা বোনকে দেখল। ভেতরে ঢুকে মেয়ে কটাকে খেয়ে ফেলার জন্য নেকড়ে বাঘগুলো দরজায় ঘা দিতে লাগলো। দরজার সেই ফুটো দিয়েই 7 বোন বাইরে 7 জন অচেনা যুবককে দেখে অবাক হয়ে গেল। দরজা খোলার সাহস পেল না। মেয়েরা দরজা খুলছে না দেখে নেকড়ে বাঘগুলো বলল, আমাদের ভীষণ খিদে পেয়েছে। আমাদের একটা গরু হারিয়ে গিয়েছে। গরু খুঁজতে খুঁজতে অন্ধকারে আমরা নিজেরাই পথ হারিয়েছি। আমরা কি আপনাদের বাড়িতে রাত কাটাতে পারি? 7 বোন বলল, আমাদের মা বাবা বাইরে। আপনাদের এখানে থাকতে দিলে অনেক অসুবিধা আছে। আপনারা কষ্ট করে আর কোনো বাড়িতে যান। নেকড়ে বাঘগুলো বলল, তাহলে আমরা আপনাদের বাড়িতে রাতটা কাটাতে চাই না, কিন্তু একটু বিশ্রাম না করতে পারলে যে আর চলতে পারি না। আমরা এখানে শুধু একটু বিশ্রাম নেব, কেমন? কোনো উপায় না পেয়ে 7 বোন দরজা খুলল। অতিথিদের বসার জন্যে 7 বোন চেয়ার এগিয়ে দিল। অতিথিরা চেয়ারে বসার সময় বড় বোনের চোখে পড়ল অতিথিদের প্রত্যেকেরই পেছন দিকে একটি করে লেজ গুটোনো আছে। তা দেখে বড় বোন ভীষণ ভয় পেয়ে কাউকে কিচ্ছুটি না বলে পিছনের দরজা দিয়ে পালিয়ে গেল। আতিথেয়তা করে অতিথিদের হাতে একটি করে জলের গ্লাস দেওয়ার সময় মেজ বোন দেখল প্রত্যেক অতিথির হাতে কালো কালো ঘন লোম। ভয়ে আর টু শব্দটি না করে সেও পিছনের দরজা দিয়ে পালিয়ে গেল। অতিথিরা যাতে পা ধুতে পারে সেজন্য সেজ বোন একটা গামলায় জল ঢালতে ঢালতে হঠাৎ দেখল অতিথিদের পায়ে ঘন কালো কালো লোম। আতঙ্কে শিউরে উঠে সেজ বোনও পিছনের দরজা দিয়ে পালিয়ে গেল। 4 নম্বর বোন অতিথিদের কতকগুলো চালের পিঠে খেতে দিল। অতিথিরা পিঠে নেওয়ার সময় সে দেখল অতিথিদের হাতের ছুঁচলো নখে পিঠেগুলোতে 5টা করে ছেঁদা হয়ে যাচ্ছে। ভয়ে তার শরীর অবশ হয়ে গেল। তার হাতের পিঠেগুলো মাটিতে পড়ে গেল। তার অবস্থা দেখে নেকড়েগুলো পা ধোয়া, জল খাওয়া, পিঠে খাওয়া থামিয়ে উঠে জিজ্ঞেস করল, ব্যাপার কি? কি হলো? 4 বোন আতঙ্কে চিৎকার করে ছুটে পালিয়ে যেতে লাগলো, কিন্তু ভয়ে তার গলা থেকে কোনো স্বর বেরোলো না। তার পা দুটো যেন শক্ত হয়ে গেল। কোনো উপায় না দেখে চুপচাপ পিঠেগুলো সে মাটি থেকে কুড়িয়ে নিয়ে একপাশে বসে আবার সুতো কাটতে শুরু করলো। বাইরে তার চালচলন স্বাভাবিক দেখে
সাতটা নেকড়ে আবার বসলো, বসে খেতে শুরু করলো। এদিকে 4 নাম্বার বোন তার ছোট 3টে বোনকে বলল, যারা এসেছে তারা মানুষ নয়, নেকড়ে। মানুষ খাওয়ার জন্য ওরা মানুষের রূপ ধরেছে। এখন এর একটা কোনো বিহিত করতে না পারলে ওরা আমাদের মেরে খেয়ে ফেলবে। এই কথা শুনে বোন 3টে নিদারুণ ভয়ে চাপা সুরে কাঁদতে শুরু করলো। পাছে নেকড়েগুলো শোনে, এই ভয়ে জোরে কাঁদতেও সাহস পেল না। সবচেয়ে ছোট বোন অর্থাৎ 7 নম্বর বোন 6 নম্বর বোনকে বলল, তুমি আমার বড়, তুমি আমাকে বাঁচাবার একটা উপায় চিন্তা করো তো। 6 নম্বর বোন 5 নম্বর বোনকে বলল, তুমি আমার বড়, আমাকে নেকড়ে বাঘের কবল থেকে বাঁচানো তোমার দায়। 5 নম্বর বোন কিছুক্ষণ হতভম্ব হয়ে থেকে শেষে 4 নম্বর বোনকে বলল, আমাদের 4-এর মধ্যে তুমিই বড়, তো আমাদের সকলকে বাঁচানোর উপায় তোমাকেই বার করতে হবে। কিন্তু 4 নম্বর বোন ভালোভাবেই বুঝতে পেরেছিল নেকড়ে বাঘদের সামনে থেকে 4 বোনের পালানো খুবই কঠিন। সে ছোট বোন 3টেকে বলল, আমাদের বড় 3 বোন বিপদের সময়ে শুধু নিজেদের কথা চিন্তা করে চুপ করে পালিয়ে গেল। এখন নেকড়ে বাঘদের কবল থেকে আমাদের বাঁচতে হলে আমাদের নিজেদেরই একটা মতলব বের করতে হবে, না হলে আর রক্ষে নেই। 4 নম্বর বোনের কথায় ছোট 3 বোন সায় দিল। 4 বোনই বসে বসে সুতো কাটবার ছলে ফিসফিস করে পরামর্শ করতে লাগলো। 4টি চরকার বন বন শব্দের ধরন ক্রমে ক্রমে বদলে গেল, যেন চাপা কান্নার শব্দ। মাথা ঘামিয়ে 4 বোন একটা চমৎকার মতলব বের করলো। একটু পরে 4 নম্বর বোন উঠে দাঁড়িয়ে নেকড়ে বাঘদের বলল, আমাদের ভীষণ ঘুম পেয়েছে, আপনাদের কি খাওয়া শেষ হয়নি? নেকড়েগুলো বলল, বেশি রাত তো হয়নি, তাছাড়া তোমাদের বড় 3 বোন এখনও ফিরে আসেনি, তোমরা বরং আগুনের কাছে এসে বসো, গা গরম হবে। 4 নম্বর বোন রাজি হওয়ার ভান করে বলল, তাই ভালো, শুতে যাওয়ার আগে একটু আগুন পুইয়ে নিই, তবে আগুনটা আরও চাঙ্গা করা দরকার। আমি বরং উপরতলা থেকে আরও কিছু কাঠ নিয়ে আসি, কেমন? এ কথায় নেকড়ে বাঘগুলোর কোনো সন্দেহ হলো না। 4 নম্বর বোন ঘর থেকে বেরিয়ে কাঠের সরু সিঁড়ি বেয়ে ওপরে উঠল। একটু পরে উপরতলা থেকে সে তার ছোট বোন 3টেকে ডেকে বলল, ওরে, আমি একা এত কাঠ বয়ে আনতে পারছি না, তোরা তাড়াতাড়ি আয়, তোরাও কিছু কাঠ বয়ে নিয়ে যা। এ কথায় ছোট বোন 3টিও সেই ঘর থেকে বেরিয়ে ওপরের তলায় উঠল। নিচে 7টা নেকড়ে বাঘ পিঠে খেয়ে বসে বসে আগুন পোয়াতে পোয়াতে অপেক্ষা করতে লাগলো কখন 4 বোনে কাঠ নিয়ে ফিরবে। বহুক্ষণ কাটলো, তবু 4 বোনের ওপর থেকে ফেরবার নাম নেই। শেষে নেকড়েগুলোর আর ধৈর্য রইল না। নেকড়েগুলোর মধ্যে যে সবচেয়ে বড়, সে লাফ মেরে মেয়েগুলোর খোঁজ নিতে গিয়ে আর ফিরল না। বাকি 4টে নেকড়ে ব্যাপার কিছু বুঝে উঠতে পারল না, তবে তাদের মনে হলো হয়তো কোনো অঘটন ঘটেছে, একা একা আর উপরে যাওয়া ঠিক হবে না। 4 নম্বর নেকড়ে বাকি 3টে নেকড়েকে তার নিজের পিছনে লাইন দিয়ে দাঁড় করালো। প্রত্যেক নেকড়ে তার সামনের নেকড়ের লেজ শক্ত করে ধরে রইল। তারপর মজবুত লাইনবন্দি অবস্থায় নেকড়েগুলো কাঠের সরু সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলো। সবচেয়ে সামনে ছিল 4 নম্বর নেকড়ে, আর সিঁড়ি যেখানে শেষ হয়েছে সে জায়গায় ঘিরে 4 বোন অপেক্ষা করছিল, 4টে মোটা মোটা রক্তমাখা কুঁতকা হাতে নিয়ে। নেকড়ের শাড়ির
প্রথম নেকড়ে মাথাটা উপরতলা বরাবর পৌঁছতে না পৌঁছতেই মাথাটা প্রচণ্ড ঘায়ে বেরিয়ে এলো। সেই সঙ্গে পড়ে গেল বাকি তিনটে নেকড়েও। বিকট চিৎকার করতে করতে ওরা আগুন থেকে কোনো মতে বেরিয়ে ছুটে বাইরে চলে গেল। বোন চারটেও তাড়াতাড়ি নিচে নেমে দরজায় খিল দিয়ে দিল। ওদের খিল আঁটতে দেখে নেকড়ে তিনটে বুঝতে পারলো চার বোন ফন্দি করে এই হাল করেছে ওদের, আর আগের চারটে নেকড়েকেও খতম করেছে। এটা বুঝতে পারা মাত্র নেকড়ে তিনটে খেপে গেল। প্রচণ্ড রাগে আক্রোশে ওরা ওদের আসল রূপ ধরে বন্ধ দরজার উপর বারবার ঝাঁপিয়ে পড়তে লাগলো। বারবার গর্জন করে থাবা মেরে মেরে দরজা ভেঙে ফেলার চেষ্টা করলো। কিন্তু দরজাটা ছিল খুব শক্ত। অনেক চেষ্টা করে ওরা দরজাটা এতটুকুও নাড়াতে পারলো না। তারা পিছনের দরজা দিয়ে কোনো কায়দায় বাড়ির ভেতর ঢুকতে চাইল, কিন্তু দেখা গেল পিছনের দরজাও শক্তভাবে বন্ধ। হঠাৎ পেছনের দরজার কাছে 5 নাম্বার নেকড়ে একটা পিঁপে দেখতে পেল। পিঁপের ঢাকনাটা যেন পুরোপুরি লাগেনি। 5 নাম্বার নেকড়ে উঁকি মারতেই তার চোখে পড়ল দুল পড়া একটা কান। সঙ্গে সঙ্গে নেকড়ে এক কামড়ে পুরো কানটা ছিঁড়ে নিল। এদিকে 6 নাম্বার নেকড়ে ঘোরাঘুরি করতে করতে দেখতে পেল মাথার উপর একটা গাছের ডাল থেকে কার যেন একটা পা ঝুলছে। নেকড়ে লাফ দিয়ে উঠে এক কামড়ে সেই পায়ের একটা আঙুল ছিঁড়ে নিল। পাটা ছিল মেজ বোনের। সে পালিয়ে এসে গাছে উঠে লুকিয়েছিল, কিন্তু একা একা ভয়ে সে স্থির থাকতে পারছিল না। তাতেই নেকড়ে বাঘটা পা দেখতে পেয়েছিল। তাড়াতাড়ি পা গুটিয়ে নিয়ে পালাবার আগেই নেকড়েটা ওর পায়ের আঙুল ছিঁড়ে খেয়ে নিয়েছিল। 7 নম্বর নেকড়েও অনবরত গোঁ গোঁ করতে করতে ছুটোছুটি করছিল। হঠাৎ তার চোখে পড়ল এক ঘন ঝোপের ভেতর থেকে কার যেন পিছনের অংশ বেরিয়ে রয়েছে। অমনি নেকড়ে ঝাঁপিয়ে পড়ে সেই পেছনের অংশ থেকে এক কামড় মাংস ছিঁড়ে নিল। আসলে সেজ বোনটা একা একা পালিয়ে এসে ঝোপের মধ্যে গা ঢাকা দিয়ে উবু হয়ে বসেছিল। উট পাখির মতোই সে বুঝতে পারেনি যে তার পিছনের অংশ বেরিয়ে রয়েছে। ফলে নেকড়ের গ্রাসে তার বেশ খানিকটা মাংস চলে গেল। বোঝা গেল কোথাও বসার উপায় তার বহুদিন থাকবে না। স্বার্থপররা সবসময় ধরা পড়ে, ক্ষতির সম্মুখীন হয়। এখানেও তাই ঘটল। বড় বোন, মেজ বোন, সেজ বোন শুধুমাত্র তাদের ভীরুতার জন্য, তাদের স্বার্থপরতার জন্য ক্ষতিগ্রস্ত হলো। অথচ তাদের ছোট 4 বোন তারা জোট বেঁধে কৌশল করে বুদ্ধি করে 4টে নেকড়ে বাঘকে জব্দ করে তাড়ালো এবং নিজেদের বিয়ের পোশাকের জন্যে 4টে মরা নেকড়ে বাঘের ছালও পেল। খুশিতে আর আনন্দে তাদের বাকি দিনগুলো কাটতে লাগলো। আজকের গল্প এখানেই সমাপ্ত।